প্রিয় দর্শক শ্রোতা, আমার একজন বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। বন্ধুগণ, গতকাল যে ভিডিও আপনাদের সমীপে উপস্থাপন করেছি, নিশ্চয়ই সেটা দেখেছেন। সে বিষয়ে আন্তর্জাতিক বিষয়ে ইরাক, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ নিয়ে কিছু কথা বলেছিলাম। তো চুক্তি ভঙ্গ হয়েছে এবং এ বিষয়ে যুদ্ধ আবার চলছে। এখন কি হবে সেটা আরও দু একদিন দেখতে হবে। দেশের কথা কিছু বলেছিলাম। আমাদের পররাষ্ট্রমন্ত্রী রজার রহমান ওরফে খলিলুর রহমান, তিনি ভারতে গিয়েছিলেন। সেখানে দুদিন যাবৎ অবস্থান করে বিভিন্ন বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এবং ভারতের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে কথাবার্তা আলোচনা হয়েছে। আজকে সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। আমার আজকের প্রসঙ্গের নাম আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি ভারত থেকে কি পেলেন এবং কী বা এখানে আলাপ আলোচনা হয়েছে, প্রসঙ্গটা এটাই থাকবে। এর বাইরে আজকে আর যাব না। বন্ধুগণ, তাহলে আমরা শুরু করছি। এ পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে যা জানা গেছে, সেই সূত্রগুলোর রেফারেন্সে অনেক গণমাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় অনেকেই নানারূপ আলোচনা এবং কথাবার্তা বলেছেন। তার থেকে আপনারা অনেক কিছুই অবগত হয়েছেন। তার মধ্যে কিছু বিষয় সত্যতা যেমন আছে, কিছু বিষয় তেমনি আবার অনুমানের উপর নির্ভর করে বিশ্লেষণ করা হয়েছে, যেগুলো হয়তো আলাপ আলোচনা আসেইনি। তেমনটা হতে পারে, কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী আগেই বলেছেন, যেটা সূত্র মাধ্যমে আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে এটা কোনো সরকারি সফর নয় আমাদের পররাষ্ট্রমন্ত্রীর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা এই মিটিংয়ের কোনো প্রস্তাব দেইনি, বাংলাদেশ থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল আলাপ আলোচনা করার জন্যে। আমরা সেই সম্মান প্রদর্শন করে বাংলাদেশের প্রতি এবং পররাষ্ট্রমন্ত্রীর প্রতি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আলাপে সম্মত হয়েছি এবং আলাপ আলোচনা হয়েছে। সূত্র কি বলছে, এই মিটিংগুলোতে কী আলাপ আলোচনা হয়েছে, যেটা বিভিন্ন সূত্রের বিশ্লেষণে উঠে এসেছে, আমি যেটা মনে করেছি, সে বক্তব্যটা একান্তই আমার নিজস্ব। ভুল হলে আমার কিছু করার নেই, কারণ আজকে গণমাধ্যমগুলি যে খবর আলাপ আলোচনা করছে, সেটা তাদের নিজস্ব মেধার উপরে ভিত্তি করে, নিজস্ব অনুমানের উপরে, তাদের বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গির মাধ্যমে যেটা উঠে এসেছে, সেটাই বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, শেখ হাসিনার অবস্থান এবং এটা নিয়ে কি হবে, বা বাংলাদেশের সরকার, যে নতুন সরকার এসেছে তারেক রহমানের নেতৃত্বে, তারাই বা কী করবে, দেশের মানুষের কতটুকু উন্নতি হতে পারবে, দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে কিনা, এটা কিন্তু এই পর্যায়ে রয়ে গেছে। এটা আলাপ আলোচনা হচ্ছে। তা আমি দেশের প্রসঙ্গে, দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং বর্তমান আমাদের সমাজ
যে মানুষজন কী বলছে এবং কেমন আছেন তারা, এটা আমি এই ভিডিওর শেষের দিকে এসে একটু আলোকপাত করব। এখন যেটা বলতে চাই, সূত্র মারফত যেটা জানতে পেরেছি, যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছেন, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আপনার কী কথা আছে সেটা আপনি বলুন, আমি শুনি, তারপর আমাদের কথাটাই বলব। সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী রজার রহমান যেটা তুলে ধরেছেন, প্রথমে তিনি বলেছেন যে শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে যে সমস্ত চুক্তিগুলো ছিল এবং যে সমস্ত চুক্তির মেয়াদগুলো শেষ হয়েছে বা হতে যাচ্ছে, সবগুলো চুক্তি আবার পুনঃ নবায়ন করতে হবে। এটা হলো প্রথম দাবি। এখন আসুন আমার দেশবাসী এবং প্রিয়জন বন্ধুরা, দেখুন এই সরকারে এখন যারা বসে আছে, এই এনসিপি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, অনেক রাজনীতিবিদরা এতদিন কী বলে যাচ্ছেন শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। শেখ হাসিনা সরকার যে আজকে পতন হলো 2024 সালের 5ই আগস্ট, সেই পতনের মূল কারণ কিন্তু ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতা। হাসিনার বিরুদ্ধে সেই সমস্ত আন্দোলনকারীদের প্রধান অভিযোগ, শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। আজকে সেই রাজনীতিবিদদের, সেই বিভিন্ন দলের সমন্বয়ে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, বাংলাদেশ সরকার এখন যারা পরিচালনা করছে, তাদের মধ্যে কিন্তু ওই লোকগুলো রয়ে গেছে দিন ধরে, যারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা অপপ্রচার কী করেছে, যে শুধু হাসিনা দেশটাকে ভারতের হাতে তুলেই দেয়নি, ভারতের 26 লক্ষ লোক বাংলাদেশে চাকরি করছে এবং চাকরির সমস্ত ফিল্ডটা ভারতের লোকেরা দখল করে আছে। এটা শেখ হাসিনার ষড়যন্ত্র এবং ভারত এইভাবে আস্তে আস্তে বাংলাদেশকে দখল করে নিচ্ছে। কিন্তু পরবর্তীতে তখন এই উপদেষ্টা যখন ক্ষমতা আসলো, বিশেষ করে যিনি এটা বলেছিলেন, সে আসিফ নজরুল উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, তিনি এই কথা বলেছিলেন, বারবার বলেছিলেন যে ভারত আমাদের শোষণ করছে, আমাদের সমস্ত চাকরি বাকরি খেয়ে নিয়েছে, ভারতের 26 লক্ষ লোক বাংলাদেশে চাকরি করছে, আইটি সেক্টর সহ বিভিন্ন সেক্টরে। কিন্তু যখন তারা ক্ষমতা দখল করলো, তখন কিন্তু বারবার করে বলা হয়েছে যে 26 লক্ষ লোক কোথায়, তাদেরকে তাড়ান আপনারা। একটা লোকও কিন্তু এই আসিফ নজরুল বের করতে পারেনি, এ কথার কোনো উত্তর তারা দিতে পারেনি। তাহলে কত বড় গোঁজামিল দিয়ে গাঁজাখড়ি ষড়যন্ত্র এই সমস্ত লোকেরা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে করেছিল, আজকে আমার দেশবাসী নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন যে ভারত বাংলাদেশে কিছুই নেয়নি। যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিয়েছিল অন্তর্বর্তী সরকার আসার পর, শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর, সে সমস্তগুলো ভারত স্থগিত রেখেছে। যেমন স্থগিত হতে রেখেছে বাংলাদেশিদের ভিসা প্রদান, তেমনিভাবে যে পথ দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ গার্মেন্ট এক্সপোর্ট করা, তার জন্য ভারত সুযোগ দিয়েছিল যে ভারতের মধ্য দিয়ে এসে ভারতের বন্দরগুলো ব্যবহার করার মধ্য দিয়ে সেই সমস্ত গার্মেন্ট বা বাংলাদেশে গার্মেন্ট বিদেশে পাঠানো হবে, আর বিশেষ করে আমেরিকায় পাঠানো হচ্ছিল। তার জন্যে ভারত কিন্তু ফ্রি একদম এই বন্দরগুলো ব্যবহার করার সুযোগ বাংলাদেশকে দিয়েছিল। কিন্তু এটা বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের গার্মেন্ট সেক্টর সম্পূর্ণরূপে এই 2 বছরের মধ্যে মার খেয়ে গেছে। কাজেই আজকে টনক নড়েছে, রজার রহমান পররাষ্ট্রমন্ত্রী এসে বলছে শেখ হাসিনা চুক্তিগুলো আবার নবায়ন করে দিতে হবে, তিস্তা জল দিতে হবে। গঙ্গা চুক্তি 2025 সালে এই আগামী ডিসেম্বর মাসে গঙ্গার জল বন্টন, যে জলটা ফারাক্কার মধ্য দিয়ে বাংলাদেশ পেত, সেটা আবার নবায়ন করতে হবে। ব্যবসা বাণিজ্যের চুক্তিগুলো, এক্সপোর্ট ইম্পোর্টের চুক্তিগুলো নবায়ন করতে হবে।
সব দাবি উনি করেছেন। আর প্রথম দাবি যেটা রাজা রহমান করেছিলেন এই আলোচনার মধ্যে, সেটা হচ্ছে বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুসারে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব, এই দুজনকে স্পেশাল ট্রাইব্যুনাল যে ফাঁসির হুকুম দিয়েছে, ফাঁসির আদেশ দিয়ে তাদেরকে বন্দি প্রত্যাবর্তন চুক্তির অধীনে তাদেরকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে। এটা বাংলাদেশ সরকার খুব জোরে সোরে করেছে। এবং তারেক রহমান ক্ষমতায় আসার পর তারেক রহমান একটা চিঠি ভারতের প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে শেখ হাসিনা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবকে প্রত্যাবর্তন করার জন্য বাংলাদেশের হাতে। এটা প্রথমে বলে তারপর এই সমস্ত দাবি দাওয়াগুলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেছে। এগুলো শোনার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমাদের কাছে যে একটা শর্ত ছিল আপনার সরকার আপনারা দিয়েছিলেন, আপনি সেটা জানেন, তারেক রহমান প্রধানমন্ত্রী তিনিও সেটা জানেন, যে আওয়ামী লীগের উপর দিয়ে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। শেখ হাসিনাকে যে ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে, অবৈধ একটা রায়, সেটাকে বাতিল করতে হবে। তার কি হলো? বরং আমরা শুনেছি যে বর্তমান সরকার সংসদে বিল এনে হাসিনার উপর এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা, সেটা আরও পাকাপোক্ত করে বিল পাস করেছে। তো আপনি আমার কাছে দু জিনিস চাইলেন, আমাদের কাছে আমরা দিব, আপনারা আমাদের একটা কথাও শুনবেন না, তাহলে কি করে বলেন পাবেন আপনি? এগুলো সমস্যার সমাধান করুন, আমাদের কথাগুলো একটু শুনুন, তারপরে আমাদের প্রতিবেশী দেশ হিসাবে যা দেওয়ার দরকার সেটা তো আমরা দিব। এমনকি আমাদের সামনে বাজেট রয়েছে বাংলাদেশের জন্য, প্রতি বাজেটে আমরা যে সাহায্যের টাকাটা রাখি, এটার কোনো সুদ দিতে হয় না, এককালীন আমরা দিয়ে দিই। সেটা শ্রীলঙ্কার জন্য দিই, নেপালের জন্য দিই, মালদ্বীপের জন্য দিই, বাংলাদেশের জন্য দিই, ভুটানের জন্য দিই, আমাদের প্রতিবেশী সমস্ত দেশগুলোর জন্য আমাদের প্রতি বছর বাজেটে একটা অনুদান থাকে, সেটা আমরা দিব, এবারও দিব। আর ব্যবসা বাণিজ্য তো চলছে, বিষয়টা আর সময় লাগবে। আর তারেক রহমান সাহেব যে চিঠিটা পাঠিয়েছেন সেটা আমাদের বিবেচনাধীন, টেবিলে আছে, দেখা যাক। আর কোনো প্রশ্ন নেই, উত্তর জয়শঙ্কর দেননি। বলতে গেলে তিনি কোনো কথাই বলেননি, কোনো পজিটিভ কথাই বলেননি। যেটা উঠেছে আলাপ আসার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে এই যে তোমরা আমাদের কোনো কথাটাই রাখবে না, আমাদের কোনো শর্ত মানবে না, আর তোমাদের সমস্ত সহযোগিতা সাহায্য সব কিছু আমরা করে যাব। তিস্তার পানি দেব, গঙ্গার পানি দেব, ব্যবসার দ্বারা উন্নত করে দেব, ভিসা দেব, শেখ হাসিনাকে নিরাপত্তাহীনভাবে তার ফাঁসি কাস্টে ঝোলানোর জন্য বাংলাদেশে পাঠিয়ে দেব। এটা কী করে আপনি ভাবলেন? কী করে আপনার সরকার ভাবে? জয়শঙ্কর আর একটা কথা বলেছেন, যেটা প্রকাশ করা হয়নি, এটা সম্পূর্ণটাই প্রকাশ করা হয়নি, কোনো সাংবাদিক সম্মেলন করে কোনো বক্তব্য দেওয়া হয়নি, দ্বিপাক্ষিক কোনো আলোচনা হয়েছে, এটা দুই পক্ষ মিলে যে একটা সাক্ষাৎকার, সেটাও কোনো নয়। এটা ওই টুকটাক সাংবাদিকরা, যে সমস্ত বড় বড় সাংবাদিকরা রাজনৈতিক সূত্রে মন্ত্রীদের মধ্য দিয়ে কেউ আলোচনা শুনতে পেয়েছেন, তাই টুকটাক যেটা প্রকাশ হয়েছে সেইটুকুই সূত্র মারফত আমাদের কাছে এসেছে। ভারত সরকার পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্কর আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমানকে জানিয়ে দিয়েছেন, দেখুন, ভারত তার শরণাগতকে, আশ্রিতকে কখনো পরিত্যাগ করে না। শেখ হাসিনা আমাদের দেশে আসতে চায়নি, উনি বলেছিলেন যে আমাকে ওরা মেরে ফেলুক, আমরাই ওনার জীবনটা বাঁচানোর জন্য, প্রয়োজন ছিল ওনার জীবনটা বাঁচানোর জন্য, আমরাই ওনাকে নিয়ে এসেছি আমাদের দেশে এবং আশ্রয় দিয়েছি। আওয়ামী লীগের বহু লোক, বহু কর্মকর্তা, রাজনৈতিক নেতা আমাদের কাছে আছে, তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি। আপনাদের মনে রাখা দরকার
যে ভারত কখনো তার আশ্রিতকে পরিত্যাগ করেনি। এটা ভারতের রাষ্ট্রনীতি, ধর্মীয় নীতি, মানবতার নীতি। তিনি উল্লেখ করেছে যে 1950 সালে তিব্বত দখল করে চীন, তখন তিব্বতের প্রধান ছিলেন দালাই লামা। তিনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে বিশাল বাহিনী নিয়ে ভারতে এসে আশ্রয় নেন। তখন কংগ্রেস সরকার ছিল। সেই আমল থেকে আজ পর্যন্ত দালাই লামা ভারতের আশ্রয় আছেন, তার সমস্ত লোকজন সহ। চীন বহুভাবে দালাই লামাকে ফেরত নেওয়ার জন্য বারবার ভারতকে বলেছে। তার জন্য ভারতকে অনেক মূল্য দিতে হয়েছে। চীন অনেক ভারতের বর্ডারে অনেক জায়গায় আকসাই চীন দখল করে নিয়েছে, বারবার যুদ্ধ করেছে, ভারতের বহু সেনার জীবন গিয়েছে এই দালাই লামাকে ফেরত না দেওয়ার জন্যে। কারণ আমাদের ধর্মটাই হচ্ছে আশ্রিত শরণাগতকে পরিত্যাগ না করা। আমাদের মনে রাখতে হবে, শেখ হাসিনা আমাদের আশ্রিত এবং শরণাগত, তাকে বিপদের মধ্যে আমরা কখনো ছেড়ে দেব না। পরিবেশ যদি তেমন সৃষ্টি করতে পারে না আপনারা, হাসিনার সম্পূর্ণ নিরাপত্তা বিধান করার পরই তিনি তার দেশে ফিরবেন এবং সেটা তার ইচ্ছা মতো ফিরবেন। এই হচ্ছে এখানকার মিটিংয়ের রেজাল্ট। আপাতত গঙ্গা চুক্তি, তিস্তার চুক্তি কোনো কিছুই হচ্ছে না। ব্যবসা বাণিজ্য সীমিত হারে হয়তো চলবে। আর শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতারা এই মুহূর্তে দেশে ফেরার কোনো সম্ভাবনা তাদের নেই। আর ভারত এখন এটা নিয়ে চিন্তা করছে না, আমাদের যেটা ধারণা। কারণ এখন ইরানকে কেন্দ্র করে যে বিশ্বে বিশাল একটা ক্রাইসিস চলছে, সব বড় বড় দেশগুলো সেদিকে তাকিয়ে আছে এবং এই ক্রাইসিসটাকে কীভাবে ঠিক করা যায়, আমেরিকা, ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা সমঝোতা তৈরি করে কীভাবে এই যুদ্ধটা থামানো যায়, বিশ্বের রাজনীতি এখন সেই দিকে। বড় বড় দেশগুলো এখন সেই চিন্তা করছে। চীন, রাশিয়া, ভারত, ফ্রান্স, ইটালি, সবাই এটা চিন্তা করছে। মিডল ইস্টের সমস্ত মুসলিম দেশগুলো, বড় বড় মুসলিম দেশগুলো আজকে আক্রান্ত। পাকিস্তান এখানে যে মাতবরি দালালিটা করতে গিয়েছিল সেটা দেখা যাচ্ছে সাকসেসফুল হয়নি। ইসরায়েল আবার লেবানন আক্রমণ করে সেখানে প্রবল বোমা বর্ষণ করে বহু লোক সেখানে মারা গিয়েছে, যার জন্যে ইরান আবার যে বাণিজ্য পথ চ্যানেলটা সেটা আবার বন্ধ ঘোষণা করেছে। ইরান বলেছে শুধুমাত্র আমাদের বন্ধু প্রতিনিধি দেশ যারা আছে তাদের দিয়ে একটা জাহাজ ছেড়ে দেওয়া হবে, তেল যেতে পারবে হরমুজ প্রণালী দিয়ে, অন্য কাউকে যেতে দেওয়া। এবং গতকাল এটাও জানতে পেরেছি একটা সূত্রের মাধ্যমে যে চীনের জাহাজ পর্যন্ত, যারা ইরানের যুদ্ধের ব্যাপারে সহযোগিতা করছে, সরাসরি সহযোগিতা করছে অস্ত্রপাতি টেকনোলজি দিয়ে, সে চীনের জাহাজও বন্ধ করে রেখেছে ইরান। কোনো জাহাজই কালকের থেকে আর আসতে পারেনি, বন্ধ হয়ে আছে। আমার সর্বশেষ বক্তব্যটা হচ্ছে, বর্তমান যে বাংলাদেশ সরকার যারা গুরুত্বে আছেন তাদেরকে নতুনভাবে সব কিছু চিন্তা করতে হবে। তারা যেমন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারিটা বহাল রেখেছেন, তেমনি হয়ে এটা জানতে পারছি আমরা যে সংসদে জামাতে ইসলামকে নিষিদ্ধ করার একটা বিল উত্থাপিত হয়েছে। এইগুলো যদি চলতে থাকে দেখা যাচ্ছে যে জামাত ইসলাম, এনসিপি তারা হচ্ছে এক নৌকার মাঝি। আবার জামাতের সঙ্গে নাকি এনসিপির একটা মতবিরোধ ঘটেছে, কাজে খুব শীঘ্রই এদের মধ্যে ভাঙনের সৃষ্টি হবে এবং পরস্পর তারা কাদা ছোঁড়াছুঁড়িতে লিপ্ত হবে এবং রাজনীতি একটা জটিল অবস্থায় গিয়ে, বাংলাদেশের রাজনীতি জটিল অবস্থায় গিয়ে দাঁড়াবে। সে অবস্থায় তারেক রহমান অনভিজ্ঞ একটা মানুষ, তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, তিনি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবেন কিনা এই বিষয়ে বহু মানুষের সন্দেহ রয়েছে। এ বিষয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন সমাজ মাধ্যমে। আমাদেরও
মনে এই প্রশ্ন জাগে যে তারেক রহমান এবং তার বিএনপি এই কয়দিনের মধ্যে, 1.5 মাসের মধ্যে যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া দরকার ছিল সেগুলোর দিকে না এগিয়ে এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেগুলো আন্তর্জাতিকভাবে দেশকে একটা চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয়। এইগুলো ভালোভাবে চিন্তা করতে হবে। তারেক রহমান সাহেবের যে সমস্ত উপদেষ্টারা আছেন তারা নিশ্চয়ই ভালো উপদেশ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যাতে বিচ্ছিন্ন হয়ে না পড়ে সেটা চিন্তা করবেন। আর দেশের গণতন্ত্রের জন্য সবাই বলছে, আমাদের মতো ছোটোখাটো মানুষ আমরা বলছি, দেশের গণতন্ত্রের জন্য বৃহত্তর পরিসরে রাজনীতিটা ওপেন করে দেওয়া দরকার। তারপর জনগণ শেষ কথা বলবে, কারা দেশ শাসন করবে, কারা দেশের কী করেছিল, জনগণের জন্য কারা কল্যাণ করছিল, সেটা জনগণ ডিসাইড করে নেবে। বন্ধুগণ, আমার বক্তব্য আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি কিন্তু কোনো কনক্লুশন দেওয়ার, সিদ্ধান্ত দেওয়ার মানুষও নই, অত বড় বড় মাপের ব্যক্তিত্ব নই। আমি শুধু ব্যাপারগুলো তুলে ধরেছি যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা বাংলাদেশ সব চায় ভারতের কাছে, কিন্তু আবার ওই যে ডক্টর ইউনূসের মতো দাঁড়িয়ে বলে যে 7 সিস্টার দখল করে নেব, সাবেক সামরিক কর্মকর্তারা রাজপথে দাঁড়িয়ে বলে যে কলকাতা দখল করে নেব, আর হুজুররা তো অহরহই বলে এসেছিল যে আমরা গাজিয়াতুলহীন করবো, মানে সম্পূর্ণ ভারতবর্ষকে ইসলামী রাষ্ট্রে পরিণত করবো। ইদানিং এই কথাগুলো একটু বন্ধ হয়েছে। তো এদের তো ঠিক নাই, এদের নীতির ঠিক নাই, আদর্শের ঠিক নাই। এরা আবার কখন শুরু করে দিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে। এই যে ইরানের যুদ্ধটা শেষে যদি শান্তি নেমে আছে, ভারতবর্ষ সরকার যদি একটু আন্তর্জাতিক দৃষ্টিটা একটু সরিয়ে এনে বাংলাদেশের দিকে পুরোপুরিভাবে দৃষ্টিটা দিতে পারে, তাহলে তখন কী অবস্থা হবে সেদিকে একটু চিন্তা ভাবনা করে বাংলাদেশ সরকার নিশ্চয়ই ডিসিশন নেবেন। এবং বাংলাদেশের মানুষের কাছে আবেদন, আপনারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যেভাবে জীবনের পরোয়া না করে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করুন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে হবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তাহলেই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে। না হলে বাংলাদেশকে ইউনূস সরকার যেখানে পৌঁছিয়ে দিয়ে গেছে, যত বছর পিছিয়ে দিয়ে গেছে, জিন পাটাকসার ধ্বংস হয়েছে, যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, এই তারেক রহমান সরকার কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে না। কেন পারবে না সেটা তো বলেছি, ভারতবর্ষের সহযোগিতা ছাড়া বাংলাদেশের পক্ষে সেটা করা সম্ভব নয়। অবস্থাটা হয়েছে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার হয়ে লাফালাফি করে কোনো লাভ নেই। বাস্তব যে সিদ্ধান্ত সেটা নিয়ে আমাদের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে দেশকে 71-এর চেতনায় সমুন্নত হয়ে আমাদেরকে চলতে হবে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সমস্ত মানুষের অধিকার ফিরিয়ে দিতে। বহু মানুষ আজকে অধিকার বঞ্চিত হয়ে আছে। অনেকেই আজকে অনেক কিছু লাফালাফি করছে, লাফালাফি করে কোনো লাভ নেই। আমি বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেছিলাম, একটা রাজনৈতিক দল গঠন করুন, দালালি করার কোনো দরকার নেই। দালালি বহুত করা হয়েছে, ওদের কাছে দালালি করে আপনাদের কোনো লাভ হবে না। কখনো হয়নি, এখনও হচ্ছে না, ভবিষ্যতে হবে না। এখন তো আমাদের কাছে আমরা প্রায় বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পাচ্ছি যে বাংলাদেশে প্রত্যেকটি জেলা এবং প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ব্যাপক হারে ধর্মান্তকরণ চলছে। বাংলাদেশে হিন্দু লিডার যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো, আপনি এদিকে তাকান এবং প্রকৃত ডাটাটা তুলে আনুন যে এত ধর্মান্তকরণ কেন হচ্ছে, কেন এত হিন্দু মেয়েরা বেরিয়ে চলে যাচ্ছে বাবা মাকে পরিত্যাগ করে। এ বিষয়ে সঠিকতা জেনে তার প্রতিকার বিধান করতে হবে। ধর্মান্তরিত
সরকারের অধীনে নিতে হবে এবং সম্পূর্ণরূপে এই ধর্মান্তরিত ব্যবসাটা বন্ধ করে দিতে হবে। এতে ক্ষতি হয়, লাভ কারো হয় না। যাই হোক বন্ধুরা, দেশের মানুষ, দেশের সাধারণ জনগণ তারা সিদ্ধান্ত নেবেন দেশ কোন দিকে চলবে। আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।